আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করছি নতুন সরকারের শপথ, যেখানে বিএনপি এবং তাদের জোটের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলেন না। কেন নিলেন না? এটার ভবিষ্যৎ আসলে কি হবে? না, ভবিষ্যৎ নিয়ে আমি অত চিন্তিত না। শপথ নেন নাই, তারা তো কারণ ব্যাখ্যা করেছেন কেন নেন নাই, এটা তারা বলেছেন, তাই না? কিন্তু তাদের কারণটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়? আপনি বলেন, আপনার কাছে কি যৌক্তিক মনে হয় নাই? মানে আমার কাছে মনে হয়েছে তাদের কারণ যৌক্তিক। কিন্তু আমরা কিছুক্ষণ আগে স্যার তুষারের কথা শুনলাম, তারা যেটা বলছে যে সেটি হচ্ছে যে নতুন সরকারের শুরুটাই একটা শপথ ভঙ্গ দিয়ে আসলে না। আসেন তাহলে আমি ব্যাখ্যা করি। জাতীয়তাবাদী দল দুইটি শপথের মধ্যে একটি নিয়েছে। সেটি কি? সেটা হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে, এবং সালাউদ্দিন সাহেব ব্যাখ্যা করেছেন যে কেন তারা নেন নাই। এটা একটা আইনি জটিলতা, এটা বারবার ব্যাখ্যা করতে হচ্ছে। এটা আসলে একটা অস্বস্তিকর বিষয়। প্রথমত, বিএনপি বলেছিল নির্বাচনের আগেই যে তাদের যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেই বিষয়গুলি গণভোটে যাওয়ার কথা ছিল না। তাদের শুধু না, যে কোনো দলেরই নোট অফ ডিসেন্ট সম্বলিত পয়েন্টগুলি গণভোটে যাওয়ার কথা ছিল না। কিন্তু যে অবস্থায় এই সনদ স্বাক্ষরিত হয়েছিল সেই অবস্থায় বলা ছিল যে ওইভাবেই এটা থাকবে, কিন্তু তারা সেটা করেন নাই। তারা যেটা করেছেন, পরে সেইখান থেকে প্রশ্ন আলাদা করে কিছু গণভোটে পাঠিয়ে দিয়েছেন আর কিছু দলের কাছে রেখে দিয়েছেন। বিএনপি ম্যানিফেস্টোর মধ্যে পরিষ্কার লিখে দিয়েছিল যে তারা তাদের 31 দফা সংস্কার সেইখানে তারা প্রায়োরিটাইজ করবে, এবং তারা বলে দিয়েছিল যে তারা কিভাবে সংবিধানের সংস্কার আনতে চায়। জনগণ তাদেরকে 2/3 মেজরিটি দিয়েছে তাদের ম্যানিফেস্টো দেখে, জুলাই সনদ পড়ে না। ফলে তারা তাদের ভোটারদেরকে যা কথা দিয়েছেন সেই ভোটাররা তাদের পক্ষে রায় দিয়েছেন। ফলে তারা তাদের ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে, এবং তারা এই ক্ষেত্রে গণভোটের যে চতুর্থ ধারাটি রয়েছে যে দলগুলি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পালন করবে, দলগুলি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যে ভোটারদেরকে দিয়েছে সেটা করবেন। কিন্তু ওইখানে তারা একটা প্যাচ লাগিয়ে রেখেছেন প্রথম তিনটা। এখন দ্বিকক্ষ বিশিষ্ট যে একটা সংসদ হবে, এবং হওয়ার সময় যে আবার দুইটা সংসদ হচ্ছে, একটা গণপরিষদ, একটা জাতীয় সংসদ, এটা বাংলাদেশের সংবিধানে আছে নাকি? গণভোট কি সংবিধানকে পরিবর্তন করেছে? মোটেও না। গণভোট পরিবর্তনের লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, কিন্তু এই পরিবর্তন তো আগে সাধিত হইতে হবে। যেখানে এই পরিবর্তন সংবিধানে হয় নাই, শুধু একটা আদেশের বলে এবং একটা কি বলে সনদের গণভোটের বলে কিন্তু এই শপথটা গ্রহণ করানো যায় না। এক, দুই হচ্ছে শপথ গ্রহণের কে কাকে শপথ গ্রহণ করাবেন এই বিষয়টাও ব্যাখ্যা করা আছে, সেটা নিয়েও সালাউদ্দিন সাহেব কথা বলেছেন। বলে আমি মনে করি প্রথমে সংসদ অধিবেশন আহ্বান হবে, তারপরে সংসদ অধিবেশনে বসে তারা সংবিধানের যে পরিবর্তনগুলি সেগুলি এনে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি তৈরি করার কোনো বিষয় থাকে, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এটা হইতে হবে। আলী রিয়াজ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন যে ঐকমত্য আনার চেষ্টা করেছে, সেখানে তারা বাংলাদেশের অর্ধেক নিবন্ধিত দলকে ডাকে নাই আগে থেকেই, এবং তারপরে যখন এটা ভোটে গিয়েছে তখন দলগুলি নোট অফ ডিসেন্টকে তারা আমলে রাখে নাই, এবং গণভোটের সময় প্রকাশ্যে তারা গণভোটের পক্ষ নিয়েছে। এই সমস্ত কিছু করেছে তারা, এবং এই গণভোটের বিধান সংবিধানে নাই, এবং সংবিধানে না থাকা অবস্থায় কেবলমাত্র তাদের আদেশের বলে প্রেসিডেন্টকে দিয়ে সাইন করিয়ে তারা একটা গণভোট আয়োজন করেছেন, যেটা সংবিধানে নাই। তো সংবিধানে যা নাই সেটা তারা আয়োজন করেছেন একটি আদেশের বলে, এবং এতে দলগুলি সম্মতি দিয়েছে, ভোট হয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে তো র্যাটিফাই করতে হবে সংসদে। যতক্ষণ পর্যন্ত এটা সংসদে র্যাটিফাই হবে না, এমনকি গণভোটের আদেশটাও, এটাও যতক্ষণ পর্যন্ত সংসদে র্যাটিফাই হবে না ততক্ষণ পর্যন্ত তো এটা কোনো বৈধতা নাই। এক, দুই হচ্ছে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে আপনি সংবিধান বদলানোর লক্ষ্যে একটা গণপরিষদ তৈরি করছেন। এই গণপরিষদ তৈরি করার যে অবস্থা, সেই অবস্থা তো সংবিধান বলে নাই। এবং গণভোট করার সময় গণভোটের যে প্রচারণা, সেখানে বলা হয়েছে আপনি যদি গণভোটে ভোট দেন তাহলে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি গণভোটে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। তাহলে এই গণভোটটা হচ্ছে কোন বিধানে? এই বিধান তৈরি করছেন কারা? এইসব প্রশ্ন আসবে বলে আমি যেটা বুঝেছি, বিএনপি সাংবিধানিক পদ্ধতি অক্ষুণ্ণ রেখে যেতে চেয়েছে, যাতে কোর্টে বা কোথাও এটা চ্যালেঞ্জ না হয়। আর আপনি যদি জুলাই সনদকে বিবেচনা করেন, অবশ্যই এটা ভালো
খুবই ভালো, কিন্তু জুলাই সনদে আজকে এনসিপি স্বাক্ষর করেছে। এই জুলাই সনদকে তো এনসিপি বৈধতাই দেয় নাই। এতদিন পর্যন্ত জুলাই সনদের বৈধতা এনসিপি দেয়ই নাই। এই ব্যাপারটা বুঝেছেন? তারা সই করে নাই, সই করে নাই মানে তারা এটার বৈধতাকে স্বীকৃতি দেয় নাই। জি, আমরা আসেন এইবার এই ঐকমত্য কমিশন এনসিপি ছিল না, ঐকমত্য কমিশনের সকলে সই করতে পেরেছে, শুধু এনসিপি করে নাই। কোথায় আপত্তি ছিল সেটাও বলে নাই। গণভোটে হ্যাঁ হওয়ার পরে এনসিপি এটা সই করেছে। এখন এটাতে হ্যাঁ বলা না বলা কি আসে যায়? এতদিন পর্যন্ত যারা এই গণভোটে সই করলো না, এই গণভোটে জুলাই সনদের বিধানে সই করলো না, তারা তো গণভোটের আগ পর্যন্ত এই জুলাই সনদকে মেনে নিয়েছে না মেনে নেয় নাই এটাও পরিষ্কার করে বলে নাই, সই করে নাই। কেন তাহলে আজকে কেন ওয়েট করেছে? এবং আরো আছে, এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে এই জুলাই সনদে এবং আদেশে বলা আছে এইগুলা নিয়ে কোর্টে যাওয়া যাবে না, আছে না? বাংলাদেশে কোনো বিধান নিয়ে কোর্টে যাওয়া যাবে না এরকম কোনো বিধান নেই। এমনকি সংবিধান নিয়েও কোর্টে যাওয়া যায়। সংবিধান বিরোধী কোনো আইন যদি কেউ সংযুক্ত করে অথবা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রক্রিয়া হয়, কোর্টে যায় মানুষ জানতে, কারণ কোর্ট হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখার এবং প্রোটেক্ট করার প্রতিষ্ঠান। কোনো বিধান যদি আগে বিধান করার সময় বলে দেয় এটা নিয়ে আপনি কোর্টে যেতে পারবেন, এর মানে কি? বিচারের ঊর্ধ্বে তো আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, ফেরেশতারাও নাই। আর মানুষের তৈরি করা একটা জুলাই সনদের নিয়ে কোর্টে যাওয়া যাবে না। আমরা এই প্রশ্নগুলো নিয়ে আবারও ফিরবো। আমরা আমাদের আলোচনায় ছিলাম, আজকের আলোচনা বিষয় নতুন সরকারের শপথ। স্যার তুষার, আপনার কাছে আসি। এনসিপি জুলাই সনদের স্বাক্ষর এত দেরিতে কেন করলো? এবং তার পাশাপাশি আমরা এটুকু গতকালকে পর্যন্ত জেনেছিলাম যে আসলে বিএনপি এবং জোটের শরিকরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণে জামাত ইসলাম বলেছিল যে তারা কোনো শপথই নেবে না, এবং সেখানে এনসিপিও বিষয়টি বিবেচনা করতে চেয়েছিল। পরবর্তীতে তারা আবার শপথ নিলেনও। বিষয়টা কেমন হলো? আচ্ছা, সেটা বলার আগে আমার প্রিয় তুষার ভাই অনেকগুলো প্রসঙ্গ বলেছেন, তো প্রত্যেকটা বাক্যের পরে পরে বলতে পারলে অনেক ভালো হতো আর কি। অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসছেন এবং এখানে কিছু গ্যাপ আছে যেগুলো আমি মনে করি যে একটু বলা দরকার। যেমন হচ্ছে আইনি জটিলতার কারণে শপথের প্রসঙ্গটা এসছে, আইনি জটিলতার। তো আইনি জটিলতা তো আপনার সংসদ সদস্যরা কার কাছে শপথ নেবে এখান থেকে শুরু হয়েছে। তো কিভাবে আপনি প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়ে আনলেন? এটা তো আমাদের বিদ্যমান আইনে নাই। এটা কিন্তু এক্সট্রা প্রভিশন আকারে নেওয়া হয়েছে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলে দেওয়া আছে যে যিনি, এভাবে কথাটা এভাবে আছে, যিনি সংসদ সদস্যদের শপথ নেবেন তিনি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নিতে পারবেন, যেটা আমি আপনাকে একটু আগে বললাম। ফলে প্রধান নির্বাচন কমিশনার যদি এটা পারেন ওটাও কিন্তু তিনি পারতেন। ফলে এখানে কোনো আইনি জটিলতা আসলে নাই। এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিন্তু একটা আইন। এটা আইনটা কিভাবে, এটা আইন, এটা অন্তর্বর্তী সরকার আদেশ জারি করেছে এবং এটা আবার অ্যাপ্রুভ হয়েছে বাই দি পিপল। 68% পিপল সরাসরি। আপনি জানেন যে আধুনিক রাষ্ট্রে জনগণ হচ্ছে যেটাকে বলা হয় যে ল গিভার, আইন প্রদায়ক, তাদের কাছ থেকে আইন শুরু হয়। তো সেখান থেকে তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করেছে। এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনার ওই গণভোটের প্রশ্নের শুরুতেই আছে, এটা আমি একটাকে পড়ে শুনিয়েছি যে আপনি কি এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদের মধ্য দিয়ে যেগুলো সংস্কার হচ্ছে সেগুলো সম্মতি জ্ঞাপন করিতেছেন? জনগণ বলেছে হ্যাঁ করিতেছি। ফলে এখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনি লঙ্ঘন করেই কিন্তু শুরুটা করলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই গণভোট সংবিধানে আছে কিনা। এই গণভোট সংবিধানে নাই, তথাপি এই গণভোটটা আয়োজন করা যাবে, এই যুক্তিটা জাতীয় ঐক্যমত্য কমিশনের সবচেয়ে কনসিস্টেন্টলি, সবচেয়ে নিপুণভাবে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ ভাই, যিনি আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি বলেছেন যে আমাদের সংবিধানে কিছু বিশেষ বিশেষ ধারা, এটার যদি সংশোধন করতে হয় তখন গণভোট প্রয়োজন হয়, যেটা আগে ছিল পরে এখন আর নাই। কিন্তু এর বাইরে আপনার যেগুলোর ক্ষেত্রে গণভোট আয়োজন করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই যে আপনি এই বিষয়ে গণভোট আয়োজন করতে পারবেন না, যদি এই ধরনের কোনো বিধিনিষেধ না থাকে তাহলে সেই সকল বিষয়ে গণভোট আয়োজন করতে কোনো বাধা নাই। ধরেন আজকে আপনার জাতীয় জীবনে এমন একটা প্রসঙ্গ আসতে পারে যে প্রসঙ্গটা সংবিধানে লেখা নাই, কিন্তু আপনাকে এই প্রশ্নে জনগণের মতামত নিতে হচ্ছে, তখন আপনি নেবেন না। তো সালাউদ্দিন ভাই আর্গুমেন্ট এটাই ছিল যে জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় যদি গণভোট ডাকতে হয় সেটা ডাকতে সংবিধানে কোনো বাধা নাই। এটা কিন্তু তার যুক্তি। আপনি এটা পত্রপত্রিকা রেকর্ডেড, এটা বাংলাদেশ টেলিভিশনে দ্বারা টেলিকাস্ট হয়েছে এবং পুরো সবার বিতর্কটা কিন্তু একটা ভলিউম আকারে বের হবে। ফলে এটা তার রেকর্ডেড বক্তব্য, সেখান থেকে তিনি আজকে সরে এসেছেন। ফলে এই গণভোট সংবিধানে আছে কিনা সেটা কিন্তু বিষয় না, কারণ এই সংবিধান এই গণভোটটা আয়োজন করাই হচ্ছে নতুন একটা সাংবিধানিক ব্যবস্থা কিংবা অ্যাটলিস্ট একটা বড় ধরনের রিফর্মের ম্যান্ডেটটা দেবে এই গণভোট। এটা কিন্তু সংবিধানের ভেতরে যে গণভোটটা থাকে যে সংবিধান সংশোধনের অমুক অমুক ধারা সংশোধন করতে গেলে আপনাকে গণভোট করতে হবে, কিন্তু সেই গণভোট না। দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ফলে এই গণভোটের মধ্যে দিয়ে আপনি যেটা বলছেন যে এই গণভোটটা সংসদ রেটিফাই করবে, এটা ঠিক না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটের মধ্য দিয়ে রেটিফাই করা হয়েছে, যখন গণভোটে মানুষ এটাকে অ্যাপ্রুভ করেছে। এটা সংসদের রেটিফিকেশন অপেক্ষা এটা নাই।
সংসদ তার মতো আইন প্রণয়ন করবে, সংসদের এটা কাজ। কিন্তু সংসদ আর সংবিধান সংস্কার পরিষদের একটা বড়সড় পার্থক্য আছে, যেটা আমরা ইগনোর করতে পারি না। মানে সংসদ হচ্ছে আপনি এখানে আইন প্রণয়ন করবেন বিদ্যমান সংবিধানের অধীনে। আব্দুল তুষার কিছু বলতে চাই। একটা মিনিট আমি বলি, আমি তো বলবো, উনি তো ওনার জায়গায় বলবেন। সংসদ বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবেন, এটা হলো সংসদের কাজ। আর যখন আপনার সংবিধানে এমন কোনো পরিবর্তন আপনি আনতে চান যেটা বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করছে, তখন আপনি আর সেটা সংসদে করতে পারবেন না। তখন আপনাকে যেতে হবে এই যে সংবিধান সংস্কার পরিষদ কিংবা গণপরিষদের মধ্যে কোনো বিষয়ে। যদি আপনি সংসদে এমন কোনো সংশোধনী আনেন যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে, তাহলে এটা কিন্তু পরবর্তীতে চ্যালেঞ্জ হবে। যেমন অষ্টম সংশোধনী চ্যালেঞ্জ হয়েছিল, যেমন এই যে শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার একটা চ্যালেঞ্জ হয়েছে। ফলে সংসদে সবসময় একটা লিমিটেড ক্যাপাসিটির মধ্যে সংবিধান সংশোধন করা যায়। এখন আমরা যে সমস্ত পরিবর্তন নিয়ে কাজ করেছি জুলাই সনদের মধ্যে, এগুলো কিন্তু অলরেডি 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। যেমন আপার হাউস হবে, আপার হাউস ভোটের ভিত্তিতে হবে কি আসনের ভিত্তিতে হবে, দ্যাট ইজ আ সেপারেট আর্গুমেন্ট। কিন্তু আপার হাউস হবে, এটা কি আপনার সংবিধানে আছে? তাহলে এটা অলরেডি তো আপনার সংবিধানকে ভায়োলেট করে বসে আছে। প্লাস হচ্ছে সংবিধানে নাই তাই করা যাবে না, এই যুক্তিটাও কেন খাটবে না? সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই, সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই। সংবিধানে নাই যে আপনার প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি করতে হবে। সংবিধানে নাই পুরো সুপ্রিম কোর্ট পালিয়ে গেলে কি করতে হবে। আপনি জানেন যে সুপ্রিম কোর্ট মানে কিন্তু ওই সাদা বিল্ডিং না। সুপ্রিম কোর্ট মানে বাংলা একেবারে সংবিধান অনুযায়ী সংজ্ঞা হচ্ছে প্রধান বিচারপতি এবং ওই যে জ্যেষ্ঠ বিচারপতিরা, তারা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারা পালিয়ে গিয়েছে, আপনার প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, প্রধান বিচারপতি পালিয়ে গেছে, সমস্ত বিচারপতিরা পালিয়ে গেছে। এই ধরনের পরিস্থিতিতে কি করতে হবে এটার কোনো ডিরেকশন সংবিধানে নাই। ফলে আপনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্যে আছেন। হ্যাঁ, তথাপি কিছু কিছু কাজ সংবিধানের মধ্যে করা হয়েছে। ফলে আমার আর্গুমেন্টটা লাস্ট কথাটা হচ্ছে যে এই গণভোট, বিএনপি 2/3 আছে, বিএনপি ইভেন ভোট পার্সেন্টেজে 50% আছে, তাদের কোনো দরকার ছিল না যে এই 2/3 ক্ষমতার জোরে আপনার এই যে সংবিধান সংস্কার পরিষদটাকে চ্যালেঞ্জ করা। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি কোনো আইনি ভিত্তি নাই থাকবে, এটা জারি করার পরে আপনি ইলেকশনের আগে এতদিন গেল, আপনি তখন প্রশ্ন তুললেন না কেন? তখন প্রশ্ন তুললেন না, এখন যখন তুলছেন ক্ষমতায় আসার পরে, তখন আপনার ইন্টেনশন নিয়ে মানুষ প্রশ্ন করবে যে আপনি তখন এটা মেনে নিলেন বা চুপ থাকলেন, আপনি বললেন না যে এটা কোনো লিগ্যাল বেসিস নাই, এখন আপনি বলছেন, তখন মানুষ বলবে যে আপনি ক্ষমতা আছে এই কারণে আপনি এই কাজটা করছেন। ঠিক আছে, ডাক্তার আব্দুল তুষার, আপনি কিছু একটা বলতে চাইছেন? আমি শেষ বাক্যে আগে আসি। যদি আপনি এই জুলাই সনদ এতদিন কিছু বলেন নাই, এখন আপনি কিছু বলছেন কেন? এটা নিয়ে জনগণ ইন্টেনশন নিয়ে প্রশ্ন করে, তাহলে জুলাই সনদে এতদিন স্বাক্ষর করেন নাই, হঠাৎ আজকে স্বাক্ষর করলেন কেন? এই ইন্টেনশন নিয়ে মানুষ প্রশ্ন করবে না? করবে। কিন্তু এতদিন আপনারা এটাকে না বলেন নাই, হ্যাঁ বলেন নাই, কিছু বলেন নাই, এত ভালো একটা জিনিস আপনারা সই না করে বসেছিলেন কেন? ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠলেই যে সেই প্রশ্ন খারাপ প্রশ্ন অথবা সেই প্রশ্নের উত্তর নাই, ব্যাপারটা সেরকম না। প্রশ্ন করার অধিকার সবার আছে, উত্তর সবাই দিবে। আপনি দেখেন অন্তর্বর্তী সরকার কি সংবিধানে আছে? এটি তো প্রশ্ন। এই জন্যই তো সংসদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিতে হবে। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলা হচ্ছে, এটা তো কাউকে বৈধতা দেওয়ার সংসদ না, বৈধতা দিতে হবে জাতীয় সংসদে। এমনকি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বৈধতাও জাতীয় সংসদকে দিতে হবে। গণভোট দিয়ে এটার বৈধতা আসে না, কারণ এই গণভোটের বৈধতাও নাই, কারণ এটা সংবিধানে নাই। যেমন অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই, গণভোট সংবিধানে নাই, অন্তর্বর্তী সরকার নানান রকম জিনিসপত্র করেছে যেগুলো অনেক কিছু সংবিধানে নাই। এই সংবিধানে না থাকা জিনিসগুলিকে সংবিধানে যুক্ত করার জন্য সংসদকে আগে এই কার্যক্রমগুলিকে রাটিফাই করতে হবে। আর এগুলো যদি রাটিফাই না করে তাহলে পুরা বিষয় অবৈধ। ফলে এই সমস্ত কার্যক্রমকে বৈধতা দেওয়ার ক্ষমতা কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নাই। রাদার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বৈধতা দেওয়ার ক্ষমতা হচ্ছে এই সাধারণ সংসদের, জাতীয় সংসদের। এবং এইটাই হচ্ছে সংবিধান। আপনি কে পালিয়ে গেছে এটা দিয়ে তো হিসাব হয় না। শোনেন, ধরেন চোর পালিয়ে গিয়েছে, পলাতক, চোর পলাতক, তাই না? এই জন্য আইনের বই বাতিল হয়ে যাবে? বাংলাদেশের পেনাল কোড বাতিল কেন? বাংলাদেশের সব চোর পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে। আমি কথার কথা বলছি। এই জন্য বাংলাদেশের আইনের যে বিধান সেটা বাতিল হয়ে যাবে? ওটা নাই আর। তো চোর পালিয়ে গেছে সেজন্য কি সংবিধান বাতিল হয়ে গিয়েছে? বাংলাদেশে তো একটা চালু সংবিধান আছে, এবং সেই সংবিধান দিয়েই রেফারেন্স নেওয়া হয়েছিল কোর্টের কাছ থেকে। যে কোর্টটা তৈরি হয়েছে, এই কোর্টটাও কিন্তু সংবিধানের অধীনে তৈরি হওয়া। এই কোর্ট কি প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টই করেছেন এটা। এবং ওইখানে পরিবর্তন আনার বিষয়টাই জুলাই সনদে আছে, যে এখন থেকে আর এইভাবে হবে না। প্রধান বিচারপতি বাকি বিচারপতিদেরকে নিয়োগ দিবেন, জুডিশিয়াল কমিশন হবে, নানান ধরনের জিনিসপত্র আছে এখানে। এইগুলাকে যে তৈরি করা হবে, গণভোটের বিধানে পরিষ্কার আছে, যেটা আগে ছিল সংবিধানে সেটা বাতিল করেছিল, যে কোনো কিছু করেছিল, আবার ফেরত আনা যেতে পারে। এই সমস্ত কাজগুলি একটি নির্বাচিত সংসদের করার কথা, কোনো অনির্বাচিত সরকারের করার কথা না। এবং একটি অনির্বাচিত সরকার যেহেতু এটা করেছে, এগুলি সবগুলিকে বৈধতা দেওয়ার জন্য একটা জাতীয় সংসদ লাগবে। যতক্ষণ পর্যন্ত জাতীয় সংসদে কর্মকাণ্ডের সবকিছুকে যাচাই বাছাই করে প্রতিটি আলাদাভাবে আলোচনা করে বৈধতা না দিচ্ছে,
ততক্ষণ পর্যন্ত তো কোনো কার্যক্রম এখনো বৈধ হয়নি। আপনি বলছেন সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই, তাহলে অন্তর্বর্তী সরকারের টাকা নির্বাচন করতে আসলো। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার ডক্ট্রিন অফ নেসেসিটি রেফারেন্স দিয়ে সংবিধানের অধীনেই হাইকোর্ট থেকে, এই সুপ্রিম কোর্ট থেকে আনা হয়েছে। এখন এই কোর্টের বিচারকরা পালিয়ে গেছেন, তাহলে এই রেফারেন্স দিয়েছিলেন সেই বিচারকরা কারা? সেই বিচারকরা কারা? যে প্রধান বিচারপতি পালিয়ে গেছেন, বলা হয়েছে তার সই আছে, তার কাছে তিনিও ওই রেফারেন্স দাতাদের মধ্যে একজন। তো রেফারেন্স দিয়ে তারপরে পালিয়ে গেছে। রেফারেন্স দিয়ে পালিয়ে গেলে তো অসুবিধা নাই, জানের ভয়ে পালাতে পারে, নানান কারণে পালাতে পারে, অনেক কারণে মানুষ পালাতে পারে, পালানোর তো যার যার কারণ পালিয়েছে। কিন্তু রেফারেন্সটা যাওয়া হয়েছে যে 6 জন বিচারকের নামে, সেই 6 জন বিচারক এখন সবাই আছেন এই কোর্টে? এটা আমরা জানি না, মানে আমি জানি না, এটা তুষার বলতে পারবে। তো তাহলে পলাতক বিচারপতিদের রেফারেন্সে কি এই সরকার তৈরি হয়েছিল? নো। কাদের কারণে হয়েছিল আমি বলি, আপনি বলেন। এই যে 106 স্যার অতিথিরা আমাদের সঙ্গে আছেন, আমরা একদম শেষ মুহূর্তে আছি। স্যার তুষার, আপনার কাছে একটু আসি যে মোটা দাগে আসলে মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা কেমন হলো? মন্ত্রী পরিষদ সভা যেমন হয় বাংলাদেশে একটা দলীয় সরকারের, তেমন হয়েছে। কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলা যাবে, কিন্তু আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব যে পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি কিন্তু গতকালকে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। আজকে তিনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনি জানেন যে বিএনপি একসময় তার পদত্যাগ চেয়েছিল, তারপর কি ম্যাজিক ঘটলো, তিনি লন্ডন মিটিং করালেন এবং তারপরে এখন তিনি আজকে পররাষ্ট্রমন্ত্রী। দেখেন, আমাদের ওই আসিফ আর মাহফুজের কারণে আমাদেরকে বারবার বলা হয়েছে যে আমরা কিংস পার্টি। সেই মাহফুজ এনসিপিতে জয়েনই করে নাই, আসিফ তো তফসিলের আগে পদত্যাগ করেছে কিন্তু ইলেকশন করে নাই। অথচ তিনি এই যে নিরাপত্তা উপদেষ্টা মানে তার হাতে কিন্তু ইলেকশনটা ছিল। ফলে বিভিন্ন জায়গায় যে গুঞ্জন হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দিয়ে 2/3 দিকে গেছে বিএনপি, এই গুঞ্জনে কিন্তু মানে পালে হাওয়া দিচ্ছে এই যে উনাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, যে ব্যক্তি ইলেকশনের সময় অন্তর্বর্তী সরকারের অংশ এবং তিনি নির্বাচন করেছেন, তাহলে তিনি কি নির্বাচনটাকে বিএনপি দিকে নিয়ে গেছেন? এই প্রশ্ন কিন্তু উঠবে। এবং তিনি গতকালকে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা থাকলেন, তারপরে তিনি আজকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। তখন বিএনপির সালাউদ্দিন ভাইয়ের কথা আমার মনে আছে, রিজভী ভাইয়ের কথা মনে আছে, বিএনপি সমস্ত অ্যাক্টিভিস্টরা বলছিল যে আমরা আমেরিকার হাতে আমাদের নিরাপত্তা তুলে দিয়েছি। তাহলে এখন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় তাকে দিয়ে কার হাতে আমরা কি তুলে দিলাম? বা বিএনপির অ্যাক্টিভিস্টরা বলেছে তাকে নিরাপত্তা উপদেষ্টা বানানোর মধ্যে দিয়ে দেশকে একটা অতল গহ্বরে নিয়ে যাওয়া হলো। তো এখন কোন গহ্বরে নিয়ে যাওয়া হয়েছে আমরা কিন্তু জানি না। ফলে এটা একটা বড় প্রশ্ন তৈরি করেছে মানে মন্ত্রিসভা সম্পর্কে, যে কি এমন ডিল কার সাথে বিএনপির আছে যে কারণে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয়েছে। তিনি তো এমনকি নির্বাচিত প্রতিনিধিও না, টেকনোক্রেট। তো বিএনপির ভেতরে অনেক যোগ্য লোক আছে বা বিএনপি মনা অনেক লোক আছে যাকে আপনি দিতে পারতেন, কিন্তু যাকে গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষ চিনত না, তিনি গণঅভ্যুত্থানের পরে এখানে এসে নিরাপত্তা উপদেষ্টা হলেন এবং এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। মানে আমি বলবো যে গণঅভ্যুত্থানে যদি একজন কোনো মানে যার কপাল খুলে গেছে বলতে হবে যদি থাকে, সেটা হচ্ছেন এই ব্যক্তি, হ্যাঁ, যার সম্পর্কে আমরা কিছুই আসলে জানি না, কিন্তু তিনি কিন্তু এখন পররাষ্ট্রমন্ত্রী। তো এটা আমরা আমাদেরকে মানে খুব ভাবাচ্ছে যে এটা পেছনে আসলে কারণটা কি। জি, আব্দুল তুষার, আপনার কাছে আসতেছে, আমরা একদম শেষ মুহূর্তে আছি। 209 জন এবারে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সরকারি দলের প্রধান বা সরকার প্রধান এবং বিরোধী দলের প্রধান দুজনেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বেশিরভাগ প্রায় 2 ডজন প্রতিমন্ত্রী সবাই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। এবারের সংসদকে আপনি কি বলবেন, তারুণ্য নির্ভর নাকি অনভিজ্ঞ? অনভিজ্ঞ আমি বলবো না, তবে আমি বলবো যে এবারের সংসদ একটি প্রাথমিক সংসদ সদস্যদের একটি সংসদ, অর্থাৎ যারা প্রথম নির্বাচিত হয়েছেন, প্রথম এসেছেন সংসদে। তাই আমি অনুরোধ করব যে এইখানে যারা পুরনো সংসদ সদস্য আছেন, যারা আগে নির্বাচিত হয়েছেন, এদেরকে সাথে রেখে অতি দ্রুত দলগুলিকে সংসদীয় আচরণবিধি, সংসদের যে রুলস অফ প্রসিডিওর, এই বিষয়গুলিতে যেন প্রশিক্ষণ দেওয়া হয়। নাহলে সংসদের মধ্যে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলি দেখে অভিজ্ঞজন হাসবেন, অথবা সমালোচনা হবে, অথবা সংসদের সময় নষ্ট হবে, অথবা সংসদের রীতি ভঙ্গ করে নানান রকম কাণ্ড কারখানা হতে পারে। এটা যাতে না হয়, সংসদের বিষয় যেন মানুষ শ্রদ্ধাশীল হয়, সেজন্য আমি মনে করি যে দলগুলির ভেতরে একটা প্রশিক্ষণ কর্মসূচি চালু করা উচিত, যাতে সংসদে কিভাবে বক্তব্য দিতে হয়, পয়েন্ট অফ অর্ডার প্রিভিলেজ কিভাবে তুলতে হয়, পয়েন্ট অফ অর্ডার কিভাবে কথা বলতে হয়, কোয়েশ্চেন কিভাবে করতে হয়, কোন কোয়েশ্চেনের আনসার কিভাবে কে দেয়, কিংবা কমিটিগুলি কিভাবে মিটিং করা হয়, সংসদের যে টোটাল কার্যবিধি প্রণালী, এটা সম্পর্কে খুব ভালোভাবে এই সংসদ সদস্যদেরকে ধারণা দেওয়াটা খুবই জরুরি। তা না হলে দেখা যাবে যে তারা অনেক ক্ষেত্রেই নিয়ম ভঙ্গ করবেন। আরেকটি বিষয় হচ্ছে, এইবারের সংসদে আমি আশা করব যে তারা সময়কে ভালোভাবে ব্যবহার করবেন। সংসদে আমরা অতীতে দেখেছি যে তারা কুৎসা রটনা করে, প্রতিপক্ষকে গালিগালাজ করে, সমালোচনা করে, অহেতুক
আজে বাজে কথা বলে মানে এক ধরনের খোঁচা দিয়ে এইসব কাজকর্ম তারা করেছেন অতীতে, এইগুলা বাদ দিয়ে তারা যেন একদম কাজের কথা বলেন, সময় কম নষ্ট করেন। আমরা যেন সংসদ দেখলে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের নেতাদের সম্পর্কে, সদস্যদের সম্পর্কে, বিতর্ক সম্পর্কে, বক্তৃতা সম্পর্কে একটা ভালো ধারণা পাই। কেননা এখনকার যে তরুণরা তারা কিন্তু সারা পৃথিবীর সংসদ চাইলে পরে ইউটিউবে দেখতে পারে। তারা কিন্তু অক্সফোর্ড ডিবেটিং ইউনিয়নে আমাদের পাশের দেশের সংসদ সদস্যের বক্তৃতা দেখেছে। ফলে যখন তুলনা হয় তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সংসদ সদস্য, সেনেটর কিংবা কংগ্রেসম্যানদের সাথে কিংবা অন্যান্য দেশের পার্লামেন্টারিয়ানদের সাথে তুলনা করবে। এবং মনে রাখতে হবে যারা সংসদে নাই এমন তরুণ জনগোষ্ঠী বহু ক্ষেত্রে অনেক শিক্ষিত এবং অনেক আধুনিক, অনেক জানে। ফলে তাদেরকে যদি স্যাটিসফাই করা না যায় এই সংসদ দিয়ে, তাহলে যেটা ঘটবে তারা এই ব্যবস্থাটার প্রতি আরো শ্রদ্ধা হারাবে। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের